নবম শ্রেণীর ইতিহাসের শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের কালকে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে হাফটা বলা হয়েছিল, পার্ট ওয়ানটা হয়েছিল প্যারি কমিউন পর্যন্ত। তো তারপরে আমরা শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পরে পার্ট টুটা আজকে দেওয়া হচ্ছে, এবং এখানে আর বেশি বাকি নেই। এখান থেকে আমরা এবার পরের যে জায়গাটা বাকি আছে সেই জায়গাটা নিয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, এখানে আগের দিন আমি বলেছিলাম কাইজার দ্বিতীয় উইলিয়ামের কথা, সামান্য করে বলেছিলাম। এখানে কাইজার দ্বিতীয় উইলিয়ামের কথা কিন্তু আমাদের পড়তে হবে। কাইজার দ্বিতীয় উইলিয়াম কে ছিলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম কিন্তু ছিলেন জার্মান সম্রাট। ঠিক আছে, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্র। ঠিক আছে, এবার এরপরে আমরা যেটা আসবো, চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদ। ব্যবচ্ছেদ মানে কি? ব্যবচ্ছেদ মানে আমাদের মাথায় যেটা আসছে সেটা হলো কোনো জিনিসকে ভাগ করা। কোনো জিনিসকে ভাগ করাকে আমরা ব্যবচ্ছেদ হিসাবে বলতে পারি। ঠিক আছে, আমার ভাষায়। তো এখানে প্রথমে যেটা আছে যে চীনের ব্যবচ্ছেদ বলে আছে। ঠিক আছে, তাহলে চীনের ব্যবচ্ছেদ বলে কি আছে? যে চীনকে কি তাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়েছিল? সেইভাবে ভেঙে ফেলা হয়নি। চীনের যেসব জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে বিভিন্ন ঔপনিবেশিক যে শক্তিগুলো, তারা চীনকে কি করে দিয়েছিল? চীনকে তরমুজের মতো খণ্ড খণ্ড করেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখানে যদি আমি প্রথমেই বলি যে চীনের ব্যবচ্ছেদে যে রাশিয়া চীনের লিয়াংটুং উপদ্বীপ এবং পোর্ট আর্থার দখল করে নেয়, হয়ে গেল। জার্মানি দখল করে কিয়াচাং বন্দর ও শান্টুন প্রদেশের অংশবিশেষ। ইংল্যান্ড ওয়াইহ্যাওয়ে অধিকার করে, ফলে ইয়াংসি উপত্যকার তার অধীনে আসে। ফ্রান্স ইন্দোচীন বা আনাম থেকে চীনের ভিতর পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়, ফলে ইউনান, কোয়াংলি ইত্যাদি অঞ্চলের খনিজ সম্পদ ফ্রান্স রেলের দ্বারা নিয়ে যাবার সুযোগ পায়। এর ফলে আমেরিকা মনে করে যে মাঞ্চুরিয়ার পতন অবশ্যম্ভাবী, কেননা সব দেশ মিলে চীন দখল করে নিলে মার্কিন বাণিজ্যের আর কোনো সুযোগ থাকবে না। মানে এরা কী করছে? প্রত্যেকটা আলাদা দেশ চীনের যে জায়গাগুলো, বিশেষ বিশেষ অঞ্চল বলতে এখানে বাণিজ্যিক কেন্দ্র বা বাণিজ্যিক বন্দরগুলোর ওপর কিন্তু বাইরেকার ঔপনিবেশিক শক্তিগুলো কী করেছিল? থাবা ফেলেছিল। মনে রাখবে, চীনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি, তারা অঞ্চল যেখানে খনিজ সম্পদে সমৃদ্ধ, বাণিজ্যিক কেন্দ্রগুলো, ঠিক আছে, আর যেখানে কোনো বিশেষ কোনো খনিজ সম্পদে সমৃদ্ধ, তাহলে সেই সব অঞ্চলগুলি কী করেছে? রাশিয়া, জার্মান, এরা কী করছে? ইংল্যান্ড, এরা পাট পাট করে ভাগ করে নিচ্ছে। নিয়ে তরমুজকে যেমন খণ্ডিত করে খাওয়া হয়, সেইভাবে চীনকে খণ্ডিত করছে। তার ফলে দেখা যাচ্ছে পরবর্তীকালে যে মার্কিনরা মনে করছে, বা বলতে পারো আমেরিকা বলতে পারো। ঠিক আছে, তো মার্কিন বা আমেরিকা মনে করছে যে যদি চীনকে খণ্ডিতভাবে নিয়ে নেয়, তাহলে তাদের তো আর কোনো সুযোগ থাকবে না, তারা যে বিশেষ অঞ্চলগুলো পাবে না। তাহলে তখন 1900 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে তার ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত দ্বার নীতি, একটি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন কিন্তু আসে যে উন্মুক্ত দ্বার নীতি কার এবং কবে ঘোষিত হয়? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে তার ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন। এই নীতিতে কী বলা হয়? এই নীতিতে জন হে বলেন যে চীন সব দেশের কাছেই সমান। সব দেশের মানে ক্ষমতা কিন্তু চীনের ওপর সমান সমান হতে হবে। সুতরাং বিভিন্ন দেশ দ্বারা অধিকৃত অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকেও সমান বাণিজ্যিক অধিকার কী করতে হবে? দিতে হবে। অন্যান্য দেশও বাণিজ্য করছে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকেও কী করতে হবে? সেই সমান বাণিজ্যিক অধিকার তাদের দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার উপলব্ধি করেছিল যে উন্মুক্ত দ্বার নীতি গৃহীত হলে আমেরিকান বণিকরা সমগ্র চীন জুড়ে বাণিজ্য চালানোর ক্ষেত্রে কোনো
প্রতিবন্ধকতার সম্মুখীন হবে না। বুঝতে পেরেছো? এরপরে আসছে আফ্রিকার ভাগ বাটোয়ারা। তো একই জিনিস, 19 শতকে ইউরোপীয় দেশগুলি আফ্রিকা সম্পর্কে জানার পর এই মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এই ব্যাপারে বিশেষ ভূমিকা নেয় কিন্তু ফ্রান্স বহু পূর্বেই আলজেরিয়া দখল দখল করেছিল। 1881 খ্রিস্টাব্দে ফরাসি বাহিনী টিউনিসিয়া দখল করে। 1896 খ্রিস্টাব্দে দখল করে আফ্রিকার দক্ষিণ পূর্বে অবস্থিত মাদাগাস্কার। ফ্রান্স অধিক আফ্রিকার রেলপথ নির্মাণেরও পরিকল্পনা নেয়, তবে তা বিশেষ ফলপ্রসূ হয়নি। ফরাসি বিপ্লবের সময় থেকে মিশরের দখলকারী নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ঠিক আছে, তাহলে প্রথমটা তুমি চীনের খণ্ডীকরণ পড়লে, ঠিক আছে। এবার আসছে আফ্রিকার ভাগ বাটোয়ারাটা তোমরা দেখে নেবে। খুব যে বড় কোয়েশ্চেন প্রত্যেকটা স্কুলে আছে আমি বলবো না, তবে তোমাদের 4-5-এর মধ্যে কিন্তু এগুলো করে রাখতে হবে। সবই কিন্তু ইম্পর্টেন্ট, সবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোনো জিনিস গুরুত্ব ছেড়ে বা গুরুত্ব না দিয়ে পড়া কিন্তু উচিত নয়। বইয়ে যা কিছু আছে সবই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, ইতিহাস তো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এর নিচের দিকে আমরা দেখি, যদি দেখো এরপরে আমরা সুদান সম্পর্কে একটু দেখে নেই। তাহলে এখানে অনেক কিন্তু শর্ট কোশ্চেন আছে। ঠিক আছে, যেমন ইরিত্রিয়া ইতালির অধীন ছিল, সুদান ছিল মিশরের অঙ্গ। ঠিক আছে, মিশর বিরোধী অভ্যুত্থানে ইংরেজ বাহিনী মিশরের হয়ে যুদ্ধ করেছিল। পরে 1895 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনী সুদানে প্রবেশ করেও পরে খার্তুম দখল করে। এর পশ্চিম আফ্রিকা ফ্রান্সের স্বার্থ ইংল্যান্ড মেনে নিলে ফ্রান্স ও সুদান নিয়ে আর কোনো প্রশ্ন তোলেনি। 1795 খ্রিস্টাব্দে ইংরেজরা ওলন্দাজদের থেকে উত্তমাশা অন্তরীপ নিয়ে নেয়। 19 শতকের গোড়ার দিকে বান্টুদের দমন করে দক্ষিণ আফ্রিকায় ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 1872 খ্রিস্টাব্দ নাগাদ কেপ কলোনিতে ব্রিটিশ শাসন চালু করা হয়। দক্ষিণ আফ্রিকার বসবাসকারী ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের সংঘাত বাধে। স্থানীয় আদিবাসী জুলুদের যুদ্ধে হারিয়ে তারা নাটালে বুয়র প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। ইংরেজরা 1843 খ্রিস্টাব্দে নাটালে, 1877 খ্রিস্টাব্দে ট্রান্সভাল অধিকার করে। 1899 খ্রিস্টাব্দে বুয়ের যুদ্ধের পর বুয়ের জনগোষ্ঠী ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1910 খ্রিস্টাব্দে কেপ কলোনি, নাটাল, ট্রান্সভাল ও অরেঞ্জ দক্ষিণ আফ্রিকার স্বায়ত্তশাসন পায়। এগুলো তোমাদের সাল অনুযায়ী শর্ট কোশ্চেন হিসেবে দেখে রাখতে হবে। এবার আমরা সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত প্রথম বিশ্বযুদ্ধে ঢুকছি। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের এখানে আমার এই চ্যাপ্টারটা 4 নম্বর চ্যাপ্টারে প্রথম বিশ্বযুদ্ধের কারণটা কিন্তু আমাদের করে রাখতে হবে এবং প্রত্যক্ষ কারণটা করে রাখতে হবে। প্রত্যক্ষ কারণটা আমরা এখানে ঢুকবো, আস্তে আস্তে ঢুকবো। এখানে তোমরা যে সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত প্রথম বিশ্বযুদ্ধ পারত। সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত কেন বলছে? সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত বলছে সেই সময়কার বড় বড় সাম্রাজ্যবাদী দেশগুলো, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, ঠিক আছে, এইসব দেশগুলো কী করছে, তারা নিজেদের মধ্যে জোট বেঁধে তারা দুটো দলে বিভক্ত হচ্ছে বা দুটো দলে ভাগ হচ্ছে। ঠিক আছে, যেমন ত্রিশক্তি মৈত্রী আর ত্রিশক্তি চুক্তি। বুঝতে পেরেছো? দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার যেমন ইতালি আছে, অস্ট্রিয়া আছে, জার্মানি আছে, এরকম দেশগুলো আছে। আবার আরেকটা দলে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এই সব দলগুলো আছে। এই সব নিয়ে দুটো বড় দল বা গোষ্ঠী তৈরি হচ্ছে। একটা হলো ত্রিশক্তি মৈত্রী আর একটা হলো ত্রিশক্তি চুক্তি। তাহলে প্রথম দিকের এই ভূমিকাগুলো আমাদের কিন্তু দেখে রাখতে হবে। ইউরোপের রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ ছিল রাশিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি বিরোধ। এটা কিন্তু আমাদের দেখতে হবে। তার নিচে 3 সম্রাটের সংঘটা দেখতে হবে। 3 সম্রাটের সংঘটা বিসমার্কের উদ্যোগে তৈরি হয় এবং এখানে রাশিয়া, জার্মানি এবং অস্ট্রিয়া, হাঙ্গেরির মধ্যে সম্পর্ক ছিদ্র ছিল। ঠিক আছে, 1783 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্যোগে 3 সম্রাটের সংঘ তৈরি হয়। 3 সম্রাটের সঙ্গে যেগুলো ছিল মূল যে বড় গোষ্ঠী, সেটা হলো রাশিয়া, জার্মানি, অস্ট্রিয়া, এবং এখানে অস্ট্রিয়া আর হাঙ্গেরির মধ্যে দ্বন্দ্ব, সেটা আমরা পড়বো। এবং আর তারপরে নিচের দিকে আমরা ত্রিশক্তি আঁতাত ও ত্রিশক্তি মৈত্রীর কথা আমরা এখানে কি করব, আমরা এখানে
পড়ব। এবার এই যে ত্রিশক্তি আঁতাত ও ত্রিশক্তির মৈত্রীর কথা আমরা পড়বো। এখানে দেখো খুব সুন্দরভাবে ডিটেলসে কিন্তু এখানে লেখা আছে। আমি যদি একটু অন্যভাবে বলতে চাই, তাহলে আমি যদি প্রথমে ত্রিশক্তি মৈত্রীর কথা বলি, ত্রিশক্তি মৈত্রীর আরেক নাম হলো ট্রিপল অ্যালায়েন্স। আরেকটা নাম কি? ট্রিপল অ্যালায়েন্স। এখানে আমরা বলতে পারি যে 1882 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া, ইতালির মধ্যে ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়। ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়। একে আবার অক্ষ শক্তিও কিন্তু বলা হয়ে থাকে। ত্রিশক্তি মৈত্রীকে অক্ষ শক্তিও বলা হয়ে থাকে। আবার তারপরে যদি আমরা বলি যে ত্রিশক্তি চুক্তি, ত্রিশক্তি চুক্তির আরেক নাম হলো ট্রিপল আঁতাত। কী ছিল? ট্রিপল আঁতাত। এইটা 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া ট্রিপল আঁতাত বা ত্রিশক্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এর আরেক নাম বলতে পারি আমরা মিত্র শক্তি। একটা অক্ষ শক্তি, একটা মিত্র শক্তি। তাহলে ত্রিশক্তি মৈত্রী হলো অক্ষ শক্তি, ত্রিশক্তি মৈত্রী হলো অক্ষ শক্তি এবং ত্রিশক্তি চুক্তি হলো মিত্র শক্তি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা এবার এই দুটো ডিটেলস এখানে তোমরা দেখে নেবে, তোমাদের এটা পড়তে হবে। ঠিক আছে, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন হিসাবে তোমাদের দেখে রাখতে হবে। এর নিচের দিকে যেটা আসবে 1912 খ্রিস্টাব্দে সংগঠিত হয় প্রথম বলকান যুদ্ধ। এই প্রথম বলকান যুদ্ধ, দ্বিতীয় বলকান যুদ্ধ তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। এবার আমরা যেটা আসবো সেটা হলো সেরাজেভো হত্যাকাণ্ড। প্রথম বিশ্বযুদ্ধ যদি আমাকে পড়তে হয়, তাহলে সেরাজেভো হত্যাকাণ্ড কিন্তু আমাকে জানতেই হবে, পড়তেই হবে। কারণ সেরাজেভো হত্যাকাণ্ডকেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে ধরা হয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে কিন্তু সেরাজেভো হত্যাকাণ্ডকে ধরা হয়। তাহলে সেরাজেভো হত্যাকাণ্ডের জন্যই প্রথম বিশ্বযুদ্ধ কী হয়েছিল? আরও চাঙ্গা হয়েছিল, মানে প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল বলা যায়। তাহলে সেরাজেভো হত্যাকাণ্ড আমি যদি সুন্দরভাবে ছোট করে বলি, বইয়ের ভাষায়, বইয়ে তো দেওয়া আছে প্রত্যেকটা বইয়ে, আমি যদি ছোট করে বলতে যাই, কী বলতে হবে? যে 1914 খ্রিস্টাব্দে 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ, কে ছিল? অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে বেড়াতে আসে। কোথায় বেড়াতে এসেছিল? বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে বেড়াতে আসে। স্লাভ সন্ত্রাসবাদী সংগঠন কী নাম ছিল? স্লাভ সন্ত্রাসবাদী সংগঠনের ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথের সদস্য ন্যাভরিলো প্রিন্সেপ রাজপথের প্রকাশ্যে দিবালোকে তাদের হত্যা করেন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনা কি? সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। সেরাজেভো হত্যাকাণ্ড তোমাদের টিকা হিসাবে, বড় কোশ্চেন হিসাবে কিন্তু পড়তে হবে যে সেরাজেভো, যদি প্রশ্ন পড়ে যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সম্পর্কে আলোচনা করো, তখন কিন্তু তোমাদের কী লিখতে হবে? তোমাদের কিন্তু সেরাজেভো হত্যাকাণ্ডটাই তোমাদের কী করতে হবে? তোমাদের লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু 1914 সালেই প্রথম কী হয়েছিল? আরম্ভ হয়েছিল। বুঝতে পেরেছো? এই যে ঘটনা, সেরাজেভো হত্যাকাণ্ড হওয়ার পরেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের দাবামা সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল। এখানে কিছু সময় সারণী দেওয়া আছে, প্রথম বিশ্বযুদ্ধের রূপরেখা আছে। এখানটা পড়লে প্রত্যেকটা বই তোমরা কোয়েশ্চেন শেষ পেজে কোয়েশ্চেন এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটা হলো, এই চ্যাপ্টারটা এবার বড় কোয়েশ্চেন নিয়ে আমি কিছু বলে দিই। আজকে যেমন এখানটা আমরা আলোচনা যেমন করলাম, ঠিক আছে, চীন আফ্রিকা ব্যবচ্ছেদটা এখানে পড়লাম। চীন আফ্রিকা ব্যবচ্ছেদ তোমাদের 4 মানে বড় কোশ্চেন হিসাবে তোমাদের কিন্তু একটু দেখে রাখতে হবে বা কী করতে হবে? তোমাদের করে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে যে আমরা পড়েছি চীন আফ্রিকার ব্যবচ্ছেদ, এটা কিন্তু তোমাদের দুটো আলাদা আলাদা কোশ্চেন হিসেবে করতে হবে, একবারে কিন্তু করলে হবে না। দুটো আলাদা আলাদা কীভাবে কোশ্চেনগুলো করব? যেমন প্রথমটা আমরা বলতে পারি যে চীন দেশের মানে ঔপনিবেশিকদের যে ঔপনিবেশিক
দের যে গঠন বা সংগঠনগুলো কীভাবে ছড়িয়ে পড়েছিল, বা চীন দেশে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতাগুলো সম্পর্কে লেখো। তাহলে আফ্রিকারও সেম, যে আফ্রিকা মহাদেশে ঔপনিবেশিক যে দেশগুলো ছিল, ঠিক আছে, তাদের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে আলোচনা করো। তাহলে এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। বা ইউরোপের জাতিগুলি কীভাবে আফ্রিকার ওপর প্রভাব ফেলেছিল, বা ইউরোপের জাতিগুলি কীভাবে আফ্রিকা তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, মানে যে কোনো ইউরোপের যে দেশগুলো আছে সেগুলো কীভাবে আফ্রিকার ওপর তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। তাহলে সেটা তোমাদের কী হিসাবে 8 নম্বর হিসাবে পড়তে হবে। তাহলে 8 নম্বর হিসাবে তোমাদের দেখতে হবে। তারপরে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধ আছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণ তোমাদের 8 নম্বর করতে হবে। প্রত্যক্ষ কারণটা তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ, সেটা তোমাদের 8 নম্বর করতে হবে, ঠিক আছে। ইউরোপীয় সাম্রাজ্যবাদের সম্পর্ক তোমাদের 8 নম্বর যদি করে রাখতে পারো, সেখানে তোমাদের ভালো হয়, বুঝতে পেরেছো। তারপরে তার আগে আমরা কার্ল মার্ক্সের সম্পর্কে পড়েছি, যে ফ্রেডারিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্ক্সের ফ্রেডারিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্ক্সের যে সমাজতন্ত্র সম্পর্কে চিন্তাধারা, সেটা কিন্তু তোমরা কিন্তু বড় কোশ্চেন হিসাবে 8 নম্বর কোশ্চেন হিসাবে দেখে রাখতে পারো। বা সাসিমো বা সালফুয়েলের সমাজতান্ত্রিক ধারণা 8 নম্বর হিসাবে করতে পারো, ঠিক আছে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা তোমাদের 8 নম্বর শর্ট বট সবেতেই তোমাদের করে রাখতে হবে। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল, বা শিল্প বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লব ইউরোপের দেশগুলির ওপর কী প্রভাব ফেলেছিল। তাহলে শিল্প বিপ্লবের প্রভাবে ইউরোপের আর্থসামাজিক ক্ষেত্রে কী পরিবর্তন এসেছিল, বা তার উপর কী প্রভাব পড়েছিল, তাদের কী ফলাফল হয়েছিল। তাহলে এগুলোও তোমাদের কী করতে হবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু বড় কোয়েশ্চেন হিসাবে তোমাদের পড়ে রাখতে হবে। এবং প্রথম বিশ্বযুদ্ধে তো সংঘাত তোমাদের এটা আমরা বলেই দিলাম। এবার শিল্প বিপ্লব চ্যাপ্টারে কিন্তু শিল্প বিপ্লব নিয়ে গুরুত্বপূর্ণ বড় কোয়েশ্চেন কিন্তু তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু আসবে। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা দেখবে। এখানে বলেছিলাম সুয়েজ খাল, টেলিগ্রাফ এবং রেলপথ, এটা বলেছিলাম তোমাদের গুরুত্বপূর্ণ। আমি এই চ্যাপ্টারের যে বড় কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টারের চতুর্থ অধ্যায়ের শিল্প বিপ্লব, ঔপনিবেশ ও সাম্রাজ্যবাদের যে বড় কোয়েশ্চেনগুলো আছে, আমি কাল পরশু করে আপলোড করে দেবো। সেগুলো তোমরা চর্চা করবে, আলোচনা করবে। যদি বড় কোয়েশ্চেন কোনো লাগে, দরকার হয়, সেগুলো আমি দিয়ে দেবো, আমাকে জানাবে, আমি সেগুলো দিয়ে দেবো। সহজ সরল ভাষায় যদি চাও, সেগুলো আমি দিয়ে দেবো। এবং বইয়ের ভাষায় সবসময় লেখার চেষ্টা করবে, ঠিক আছে। যে কোনো কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন হোক, শর্ট কোয়েশ্চেন হোক, বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবে। ভালো করে বই পড়বে, রিডিং পড়ে বই পড়বে, যাতে কোনো জিনিস মিস না হয়ে যায়। যদি তোমরা টেক্সট বই ভালো করে পড়ো, পড়ো, তাহলে কী হবে, তাহলে তোমাদের কোনো শর্ট কোয়েশ্চেন তোমাদের বাকি থাকবে না, বা এমন কিছু থাকবে না যেগুলো তোমাদের পড়লে পারবে না। তাই যার কাছে যেই বই থাকুক, সেই বইটা তোমরা ভালো করে ফলো করবে, রিডিং পড়বে এবং গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে। বড় কোশ্চেনগুলোও এই বই থেকে যদি লিখতে পারো, বা তোমাদের কাছে যে কোনো যে বই আছে সেই বই থেকে যদি চর্চা করে লিখতে পারো, তাহলে তোমাদের নাম্বার কিন্তু আটকাবে না। বইয়ের ভাষা সবসময় লেখার চেষ্টা করবে, বইয়ের ভাষায় বিশেষ করে লেখার চেষ্টা করবে। লিখতে তোমাদের নিজের ভাষা আসবে। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শিল্প বিপ্লব ও ঔপনিবেশ সাম্রাজ্যবাদ সম্পর্কে আমরা সেকেন্ড পার্টটা আলোচনা করলাম। গতকাল আমরা প্রথম পার্টটা দিয়েছিলাম, আজকে শেষ ভাগটা আমরা এখানে আলোচনা করলাম, ঠিক আছে। পরের দিন আরও ভিডিও আসবে, শর্ট কোশ্চেন যেগুলো হয়। আমি কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিসগুলো সব দেওয়া সম্ভব হবে না। কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো আসার খুব চান্স, পরীক্ষায় যেগুলো আসার খুব চান্স, তাহলে সেগুলো নিয়ে আমি কী করে দেবো, আমি আলোচনা করে দেবো, বা আমি আপলোড করে দেবো।